দ্বাদশ শ্রেণীর পাঠ্য জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটির এর আগের পর্বে দুটি পর্বে তোমাদের কাছে এই কবিতাটির বিষয়বস্তু, নামকরণের সার্থকতা এবং লাইন ধরে কিভাবে ছোট প্রশ্ন আসতে পারে তা আলোচনা করা হয়েছিল। তোমরা যারা 2025 সালে বোর্ড এক্সাম দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই কবিতাটি 5 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষত শিকার কবিতাটা থেকে দেখা গেছে যে 5 নম্বর প্রশ্ন 2025 সালে পরীক্ষায় আসতে পারে। তা এখানে কবিতাটা বিষয়বস্তু খুব সুন্দরভাবেই তো সাজানো আছে গল্পের মতো। তা এর উত্তর লেখাও কিন্তু তোমাদের কাছে কোনোভাবেই কঠিন নয়। দেখো, যে 3টে প্রশ্ন আজকে তোমাদের কাছে আলোচনা করছি, 3টে প্রশ্ন মানে ঘুরে ফিরে দেখা যাবে যে উত্তর কিন্তু একটা জায়গা থেকেই, মানে পুরো কবিতাটার বিষয়বস্তু থেকেই বেরিয়ে আসছে। যেহেতু 5 নম্বরের প্রশ্ন মানে উত্তরের পরিসরটা স্বাভাবিকভাবে কবিতার শুরু থেকে শেষ পর্যন্তই কোনো না কোনো অংশ ধরে বিস্তৃত থাকবেই। তা সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা একের দাগে দেওয়া হয়েছে, দেখো, অথবা দিয়ে দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? তাহলে এখানে নাম্বারটা একটু ভালো করে লক্ষ্য করো, 2+3 দেওয়া হয়েছে। তার মানে 2 নম্বরের মধ্যে তোমাকে ভোরের পরিবেশের যে বর্ণনা সেটা তুলে ধরতে হবে। আর 3 নম্বরে তুমি জায়গা পাচ্ছ যে কবিতাটির একদম শেষ অংশে যে করুণ ঘটনা বা যে ঘটনার মধ্য দিয়ে করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশের প্রেক্ষাপটে, তা সেটাকে কিন্তু তুমি বর্ণনা করার একটু বেশি জায়গা পাচ্ছ। তার পরের প্রশ্ন অথবা দিয়ে দেখো, শিকার কবিতায় কবি জীবনানন্দ দাশ কিভাবে একদিকে যেমন প্রাকৃতিক বা প্রকৃতির অপরূপ রূপচিত্রণ ফুটিয়ে তুলেছেন, অন্যদিকে তেমনি জীবনের অসহায়তার পরিচয় দিয়েছেন, তা কবিতা অবলম্বনে বর্ণনা করো। কিভাবে তিনি ফুটিয়ে তুলেছেন একদিকে প্রাকৃতিক অপরূপ রূপচিত্রণ, অন্যদিকে ফুটিয়ে তুলেছেন জীবনের অসহায়তার দৃশ্য, সেটা কিভাবে ফুটিয়ে তুলেছেন কবিতা অবলম্বনে আমাদের বর্ণনা করতে হবে। তা এখানে দেওয়া হয়েছে, দেখো, প্রাকৃতিক অপরূপ রূপচিত্রণের ক্ষেত্রে 3 নাম্বার এবং জীবনের অসহায়তা অর্থাৎ কবিতার শেষ অংশের বিষয়টিকে দেওয়া হয়েছে 2 নাম্বার। তাহলে নাম্বারের এভাবে কিন্তু তোমরা হেরফেরটা কোশ্চেনের মধ্যে পেতেই পারো। তাহলে নাম্বার বিভাজন দেখে তোমরা কোন পোর্শনটাকে একটু বিস্তৃত আকারে লেখার জায়গা পাবে আর কোন পোর্শনটাকে তোমাদের একটু সংক্ষেপে একেবারে টু দি পয়েন্ট অ্যান্সার আকারে তুলে ধরতে হবে, সেটা কিন্তু নাম্বার বিভাজনটা তোমাদের আগে দেখে নিতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কিভাবে উত্তরটাকে সাজাবো না, আমাদের প্রাকৃতিক বর্ণনাটা যখনই 2 নম্বরের মধ্যে আসছে, যে ভোরের একটা সুন্দর নিসর্গ চিত্র এখানে ফুটে তোলানো হয়েছে বা প্রকৃতির যে বর্ণনাটা রয়েছে সেটাকে যখন আমরা 2 নম্বরে পাবো তখন অতি সংক্ষেপে, আর 3 নাম্বার পেলে সেখানে একটু আমাদের বাড়বে। তা কবিতায় কবি কি করছেন না, জীবনানন্দ দাশ কবিতার শুরুতেই ভোর দিয়েই বিষয়বস্তুটাকে শুরু করছেন। তার মানে কবিতার বুঝতে পারা যাচ্ছে কবির কাছে পরিবেশের বা প্রকৃতির রূপ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে কবি কি করছেন না, উপমার পর উপমা ব্যবহার করেছেন, ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশটাকে অঙ্কিত করেছেন বা চিত্রিত করেছেন। তিনি যাই উপমা গ্রহণ করুন না কেন সেটা কিন্তু প্রকৃতির কোল থেকেই গ্রহণ করেছেন। দেখা যাচ্ছে যে মাথার ওপরে ভোর হতেই মাথার ওপরের আকাশের বর্ণ ধারণ করেছে ঘাসফড়িংয়ের দেহের কোমল নীল বর্ণের মতো, বা চারিধার যে পেয়ারা নোনা গাছে পরিচ্ছন্ন বা সমাদৃত তা টিয়ার পালকের সবুজ বর্ণ ধারণ করেছে। আবার কবির মনের মধ্যে বা কবির কাছে যে ভোরের আকাশে একাকী প্রস্ফুটিত হয়ে থাকা একমাত্র নক্ষত্র যেন হাজার হাজার বছরের স্মৃতিকে কবির মনের মধ্যে জাগ্রত করে তুলছে। তারপরে দেখা যাচ্ছে, দেখো, যে দেশওয়ালিরা কি করছেন না, শীতের রাত্রে
পরিবেশের বা তাদের শরীরে উষ্ণতা সঞ্চারের জন্য শুকনো অশ্বত্থ পাতাকে দুমড়ে মুচড়ে যে আগুন প্রজ্বলিত করেছেন তাকে কখনো মোরগ ফুলের মতো লাল, কখনো কুমকুমের মতো বর্ণ ধারণ করছে না, আবার কখনো শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনা করেছেন। দেখা গেছে সকালের বা সেই ভোরের প্রথম সূর্যর কিরণে ঘাসের মাথায় টলমল করতে থাকা শিশিরে চারিদিকের বন ও আকাশ যেন ময়ূরের পালকের সবুজ ও নীল বর্ণের সমাদৃত হচ্ছে বা ঝলমলিয়ে উঠছে। তাহলে এভাবে আমরা কি দেখতে পাচ্ছি না, পরিবেশ প্রকৃতি কবির কবিতায় একে একে কিভাবে এক একটি চিত্রকল্প বা অপরূপ বর্ণনার মধ্য দিয়ে ফুটে উঠছে। এভাবেই কবিতার মধ্যে সমগ্র যে প্রথম অংশটা ছিল যে ভোরের পরিবেশকে চিত্রিত করেছেন, তারপরের যে অংশটা রয়েছে সেই পরিবেশের কোন ঘটনার মধ্য দিয়ে একটা করুণ পরিস্থিতির সৃষ্টি হলো, বা দ্বিতীয় প্রশ্নটাতেও দেখো যে যেটা দেয়া হয়েছে জীবনের অসহায়তার কি পরিচয় পাই আমরা কবিতার মধ্যে। তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব এর পরের অংশটা থেকে উত্তর তুলতে। তা উত্তরে সেক্ষেত্রে আমরা এখানে যদি 2 নাম্বার পাই, এই পোর্শনটাকে আমাদের সেভাবে উপস্থাপন করতে হবে, আর 3 নাম্বার হলে সেভাবে। আর প্রথম অংশটার উত্তর যেটা আলোচনা করলাম ওটা নাম্বারের ভিত্তিতে হয় একটু বাড়বে নয় কমবে, ওই বিষয়টাই। তাহলে আমরা দ্বিতীয় অংশে কি বলবো না, আমরা কবিতার দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি যে এক সুন্দর বাদামি হরিণ সেই মেহগনির মতো একদম নিশ্ছিদ্র অন্ধকারকে ছিন্ন করে আত্মরক্ষার জন্য, চিতাবাঘিনীর আক্রমণ থেকে নিস্তার পাওয়ার জন্য বা নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষার জন্য এক বন থেকে আরেক বনে বা সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ছুটে চলেছে। শুধুমাত্র ভোরের জন্য প্রতীক্ষমান অবস্থায় থেকেছে। অবশেষে সেই ভোরের আগমনে নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরকে একটা আবেগ সঞ্চারের জন্য বা ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস সঞ্চারের জন্য, আবার সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমে পড়েছিল। মনের মধ্যে স্বাদ আহ্লাদ সঞ্চারিত হয়েছিল হরিণীর পর হরিণীকে চমক লাগাবে বলে। ঠিক সেই মুহূর্তে এক আকস্মিক আঘাতে স্তব্ধ হয়ে গেল তার সমস্ত আশা আকাঙ্ক্ষা। চারিদিক কাঁপিয়ে একটা অদ্ভুত শব্দ, এবং দেখা গেল যে নদীর জল সেই হরিণের রক্তে মচকা ফুলের মতো একদম রক্তিম হয়ে উঠেছে, লাল বর্ণ ধারণ করেছে। হরিণের জীবনের উল্লাস, তার স্বাদ, তার সাহস সমস্ত কিছু বিসর্জিত হলো, সমস্ত কিছু নিশ্চিহ্ন হলো। এভাবেই কিন্তু কবি কবিতায়, এবং তার সমস্ত আশা আকাঙ্ক্ষা নিশ্চিহ্ন হয়ে সেই সুন্দর বাদামি হরিণ নিস্পন্দ নিরপরাধ ঘুমের শায়িত হলো। এভাবেই দেখা গেছে যে প্রশ্নটা যেটা ছিল, জীবনের অসহায়তা কবিতায় চিত্রিত হয়েছে, এবং এভাবেই পরিবেশের সমস্ত ঘটনা, সমস্ত পরিস্থিতি একটি করুণ আবরণে ঢেকে গেছে, বা এভাবেই প্রকৃতির সৌন্দর্য বা অপরূপ যে রূপচিত্রণ সমস্ত কিছুই কলুষিত হয়েছে। যেরকম ধরনের প্রশ্ন থাকবে সেভাবেই কিন্তু প্রশ্ন ধরে উত্তরটা তোমাদের শেষ করতে হবে। তাহলে দ্বিতীয় অংশের উত্তর গেল এই শেষের পোর্শন ধরে। এরপরে দেখো যে প্রশ্নটা রয়েছে 2-এর দাগে, দুটো প্রশ্ন আবার অথবা দিয়ে, এর উত্তরও কিন্তু খুবই কাছাকাছি, মানে একই উত্তর, শুধু শুরুর একটা লাইন ধরে শেষের লাইন ধরে। এখানে চাওয়া হয়েছে ওই তারাটিকে কিভাবে কবি কবিতায় উপমিত করেছেন, একই প্রশ্ন। এবং দ্বিতীয় যে পোর্শনটা রয়েছে, কবিতায় এভাবে প্রাকৃতিক রূপচিত্রণ কোন ঘটনায় বা কোন ঘটনার করুণ পরিণতিতে কলুষিত হয়েছে।
একইভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। যে এই দ্বিতীয় পোর্শনের প্রশ্ন যেটা, সেটা কিন্তু ওই কবিতার শেষ অংশ ধরে এই যে করুণ ঘটনা বা এখানেও যে জীবনের অসহায়তার যে অংশটা উত্তর বলা হলো, সেই উত্তরটাই কিন্তু রিপিট হবে কিভাবে প্রাকৃতিক রূপচিত্রণ কলুষিত হলো তার উত্তরে। আর প্রথম অংশের উত্তরের মধ্যে শুধুমাত্র তারার কিভাবে কবিতায় উপমিত হয়েছে, দেখো দুটো পোর্শন ছিল, দুভাবে, যে এটাকেই বলতে হবে যে একাকী নিঃসঙ্গ পাড়াগার বাসর ঘরে বসে থাকা বা একাকী প্রতিক্ষমন অবস্থায় থাকা এক গোধূলি মোদির মেয়ের সঙ্গে উপমিত হয়েছে। আবার এক মুক্তার সঙ্গে উপমিত হয়েছে, যে মুক্তাটি মিশরের এক মানুষই তার বুকে আত্মগোপন করে রেখেছিল এবং সেই মুক্তাটিকে রাখা হয়েছিল কবির নীল মদের গ্লাসে, এবং তা হাজার হাজার বছর আগের রাতের এক ঘটনা। কবির এইভাবেই এখানে সেই ভোরের আকাশে একাকী প্রজ্বলিত হয়ে থাকা এক তারা বা নক্ষত্রকে উপমিত করেছেন। তারপরে দ্বিতীয় অংশটা তো তোমাদের বলা হলো, প্রথম যে দুটো প্রশ্নের শেষ অংশের যে উত্তর সেটাই রিপিট হবে। এরপর 3-এর দাগে দেখো, এখনও আগুন জ্বলছে এবং আগুন জ্বলল আবার। দুটো জায়গায় দুভাবে লাইনগুলো কিন্তু রয়েছে। কবি জীবনানন্দ দাশ কবিতায় এই দুইবার আগুন জ্বালাকে কিভাবে তাৎপর্যমণ্ডিত করে উপস্থাপিত করেছেন, অর্থাৎ দুবার যে আগুন জ্বালার প্রসঙ্গ আনছেন তার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চাইছেন। তাহলে দেখো এখানে দেওয়া হয়েছে 2+3, তাহলে প্রথমবার আগুন জ্বালা, যে এখনও আগুন জ্বলছে, তাহলে এখনও আগুন জ্বলছেটা কোথায় না, যেখানে দেশওয়ালিরা শীতের রাতে তাদের শরীরকে উষ্ণ করে তোলার জন্য যে শুকনো অসত্য পাতাকে দুমড়ে মুচড়ে আগুন জ্বালিয়েছিল, তাদের সেই আগুনের বর্ণ রাত্রের পরিবেশে মোরগ ফুলের মতো রক্তিম হয়ে উঠেছিল। এখানে জীবনের যে উদ্দীপনা, জীবনে প্রাণ সঞ্চারের যে একটা প্রবল ইচ্ছা, জীবনে উত্তাপ সঞ্চারের প্রবল ইচ্ছা এখানে কিন্তু কবি তুলে ধরতে চেয়েছেন। সূর্যের আলোয় তা হয়তো কিছুটা ম্লান হয়েছে ঠিকই, কিন্তু তার উত্তাপ তখনও পর্যন্ত ছিল। দেখা গেছে যে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো রূপ ধারণ করেছে সূর্য আলোয় সেই দেশওয়ালিদের প্রজ্বলিত আগুন ঠিকই, কিন্তু এই আগুনের মধ্য দিয়ে কবি মূলত জীবনের যে উত্তাপ এবং যে জীবন ধারণের যে সৌন্দর্য, অর্থাৎ জীবনকে পুনরুজ্জীবিত করবার জন্য উত্তাপের সঞ্চার, এবং শুধুমাত্র পুনরুজ্জীবিত নয়, তাকে সৌন্দর্যময় করে তুলে জীবনের প্রতি যে আকর্ষণ সেটাকে বজায় রাখার জন্যই কিন্তু এই প্রথম আগুনের প্রসঙ্গটা এসেছে। এরপরে দেখো কবিতায় যে দ্বিতীয় অংশে কবি বলছেন যে আগুন জ্বলল আবার, এটা রয়েছে দেখো একদম শেষের দিকে, আগুন জ্বলল আবার। এখানে আগুনের তাৎপর্য কি না, এখানে মূলত কবি যেটা বোঝাতে চাইছেন যে দেখা গেছে যে এক সুন্দর বাদামি হরিণ যে সারা রাত চিতাবাঘিনীর আক্রমণ থেকে নিজের আত্মরক্ষা করতে পেরেছে ঠিকই, ভোরের স্নিগ্ধ কিরণে জীবনকে সে নতুন করে সাজানোর প্রচেষ্টায় মগ্ন হয়েছে। সে কচি সুগন্ধি ঘাস ছিঁড়ে আহার হিসেবে গ্রহণ করেছে, এমনকি শরীরে নতুন করে প্রাণ সঞ্চারের জন্য, এমনকি ভোরের রৌদ্রের মতো বিস্তীর্ণ উল্লাস লাভ করার জন্য, আবার সোনার বর্ষার মতো সূর্যের কিরণে জেগে ওঠার জন্য, তীক্ষ্ণ শীতল ঢেউয়ে স্নাত হতেও দ্বিধাবোধ করেনি সেই শীতের ঋতুতেও, শুধুমাত্র সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগানোর জন্য। কিন্তু সেই সমস্ত স্বাদ আহ্লাদ আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্নের ওপর একেবারে একটা হতাশার পরিবেশ তৈরি করার জন্য বা সম্পূর্ণরূপে সেখানে একদম ছেদ ফেলার জন্য কবি কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বালার কথা বা প্রসঙ্গ নিয়ে এসেছেন। কেননা সেই সুন্দর বাদামি হরিণ ততক্ষণে তার সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে সেই নাগরিক সভ্যতার অভিমানী মানুষদের গুলিতে নিহত হয়েছিল এবং আগুন প্রজ্বলিত হয়েছিল তার শরীরের মাংস ভোজ্য হিসেবে প্রস্তুত করার জন্য।
তাহলে দ্বিতীয়বার আগুন জ্বালার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লালসা এই আগুন ছিল লালসার আগুন, ধ্বংসের আগুন, এবং এ হচ্ছে জীবনহীনতার আগুন। আর প্রথম আগুন ছিল তোমাদের যে মানুষের জীবনকে পুনরুজ্জীবিত করা এবং সৌন্দর্যপূর্ণ করে তোলার অনুষঙ্গেই ব্যবহৃত হয়েছিল। আর দ্বিতীয় আগুন হচ্ছে সম্পূর্ণ তার বিপরীত অর্থে প্রকাশিত হয়েছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু এবারে তোমাদের 25 সালের জন্য খুব গুরুত্বপূর্ণ। 3-এর দাগ, এমনকি 1-এর দাগ। 1-এর দাগের যে প্রশ্ন, এটা তৈরি করলে ওভারঅল পুরো কবিতাটার উত্তরই তোমাদের তৈরি হয়ে থাকবে। এবং শুধুমাত্র তো আমরা মানে পুরো কবিতাটাই তৈরি করলে হবে না, যে কোনো লাইন ধরে যখন আমাদের তাৎপর্য চাইবে তখন আমাদের সেটাকে বিশ্লেষণ করার জন্য সে জায়গাটাও কিন্তু তৈরি করে রাখতে হবে। পুরো কবিতাটার বিষয়বস্তু দিয়ে কিন্তু নির্দিষ্ট একটা জায়গার অর্থ তুলে ধরা যাবে না। তাই 3 নম্বরের প্রশ্ন কিন্তু এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তাহলে আজকে এই 3টে প্রশ্ন তৈরি করো, আর পরের আর একটা পর্বে আমি আর 2-3টে প্রশ্ন দিলে এই কবিতাটা কমপ্লিট হয়ে যাবে।